গল্প তুমি এলে বলে। লেখনীতে সিনথিয়া আক্তার তিথি। আপনি আরেকটা বিয়ে করে নিন আদৃশ। কথাটি শেষ করতে না করতেই ঠাস করে থাপ্পড় পড়ল মাহির গালে। গালটা যেন জ্বলে উঠল, টলমলে আঁখি মেলে তাকালো স্বামীর পানে সে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে সামনের ব্যক্তিটি দেখে ঝড়টা মেরেছে। বিয়ের এই 4 বছরে যত বড়ই ঝামেলা হোক না কেন তাদের মধ্যে, আদৃশ কখনোই তার গায়ে হাত তোলা তো দূরে থাক উঁচু গলায় কথা বলেনি। আজ সেই কিনা চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নিজেকে ধাতস্থ করে কিছু বলার পূর্বেই হাত দিয়ে আদৃশটাকে থামিয়ে দিয়ে চোয়াল শক্ত করে নিজেই বলল, ব্যাস আর একটা কথা তোমার মুখ থেকে আমি শুনতে চাই না। তুমি কি করে আমাকে এমন একটা কথা বলতে পারলে? হ্যাঁ, এই তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? আমার জীবনে কতটুকু জুড়ে তুমি রয়েছে সবই তো জানো। তাহলে এই কিভাবে বললে তুমি আরেকটা বিয়ে করার কথা? হ্যাঁ, একবারও বুক কাঁপলো না তোমার? নিজের বাক্য সম্পূর্ণ না করেই সেন্টার টেবিলে লাথি মেরে রুম থেকে বেরিয়ে গেল আদৃশ। মাহি কান্নায় ভেঙে পড়ল সেদিকে তাকিয়ে। কতটা কষ্ট বুকে নিয়ে যে সে এই কথা বলেছে তা একমাত্র মাহি নিজেই জানে। এই আদৃশ সে তার শখের পুরুষ। কোনো নারী কি চাই নিজের শখের পুরুষকে অন্য কারোর হাতে তুলে দিতে, নিজের ভালোবাসার মানুষকে অন্য কাউকে দিয়ে দিতে? কিন্তু সবসময় আমরা যা চাই তাই কি হয়? মাহির ক্ষেত্রেও তাই। কিন্তু তার যে কিছুই করার নেই। এই বাড়ির মানুষের বিরুদ্ধে গিয়ে কিছুই করার নেই তার। মা বাবা হারা অনাথ মাহিকে নির্দ্বিধায় তারা এই বাড়ির পুত্র বধূ করে এনেছিল বছর 4 আগে। এতটা আপন করে নিয়েছিল যেন তারই মাহির পরিবার। মাহির কাছে সবাই অনেক আপন, আর সব থেকে বেশি আপনই আদৃশ। আর সে ব্যক্তিকেই নিজের থেকে দূরে সরিয়ে দিতে হচ্ছে তাকে। মনে হচ্ছে এই বুঝি মাহি নিঃশ্বাস আটকে মারা যাবে। বুকের ভিতর কেউ সহস্রবার ছুরিঘাত করছে। কি গো বৌমা, আমার পোলা এত রাগ করে কেন গেল? শাশুড়ি অর্থাৎ মালিহা বেগমের কথা কর্ণগোচর হতেই চোখ মুখে মুছে নিজেকে পরিপাটি করে দরজার দিকে এগিয়ে যেতে দেখল নীল জামদানি পরিহিত 50 ঊর্ধ্বে এক মহিলা দাঁড়িয়ে রয়েছে। গা ভর্তি সোনার গহনা, এ যেন জমিদারনি। চাল চলনে তার রাজকীয় ভাব। মুখের ভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছে পাঞ্চি বুঝছেন সে। মুখে হাসির কোনো ছিটে ফোঁটা নেই, মুখ মণ্ডলে গম্ভীর ভাব। আবার একই কথা মাহিকে জিজ্ঞাসা করতেই সে জানালো, আপনার কথা মতো দেখে আমি দ্বিতীয় বিয়ের কথা বলায় সে রেগে বেরিয়ে গেছে ঘর থেকে। মা, শোনো বৌমা, এইভাবে আমার পোলারে রাজি করান যাইব না। এক কাজ করি, কালকে আমি পাত্রী দেখতে যাবো, একদম পাকা কথা বইলে আসমনি। তারপর দেখা যাবে খোকা কেমন রাজি না হয়। পান চিপতে চিপতে বললেন মালিহা বেগম। মুহূর্তেই বুকটা ছাদ করে উঠল মাহির। কিন্তু শাশুড়ির সামনে মুখে একটি রাও কাটল না, শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিল। কি বা বলবে সে? দোষ তো তারই। সেই তো সন্তান জন্ম দিতে অক্ষম। সে যে আদৃশকে কখনোই বাবা ডাক শোনাতে পারবে না। তাছাড়া আদৃশে বাড়ির একমাত্র ছেলে, তার সন্তান না হলে বংশ এগোবে কিভাবে? তাই আর চাইলে কিছু বলতে পারল না সে। তার সম্মতি পেতেই মালিহা বেগম চলে গেলেন নিজ কক্ষে। আর মাহি বিষাদ মন নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। রাতের রান্না এখনো বসানো হয়নি, তাই সময় নষ্ট না করে কাজের মহিলার সাহায্যে রান্না বসিয়ে দিল। রান্না শেষ করেই ছাদে চলে গেল মাহি। এ বাড়ির মালিক অর্থাৎ মাহির শ্বশুর হচ্ছে জমিদার। যদিও এখন আর সেই জমিদারি নেই, কিন্তু মাহির দাদা শ্বশুরের অর্ধেক সম্বল রয়ে গেছে, সাথে রয়ে গেছে সম্মান। এই গ্রামের সকলেই এখনো এই বাড়ির প্রতিটা মানুষকে খুব মানে। মাহির বিয়ের সময় 30 ভরি গহনা দিয়ে বাড়িতে এনেছিল তাকে তার শাশুড়ি। সেদিনই বুঝতে পেরেছিল তার অনেক বড় ঘরে বিয়ে হয়েছে। সবাই বলতো তার রাজ কপাল, এতিম হয়েও এত বড় বাড়ির বউ হওয়ার সুযোগ পেয়েছে। ছাদে কিছু সময় কাটানোর পর নিজ কক্ষে প্রবেশ করতেই চোখ পড়ল বারান্দার দিকে। সেখানেই তার ভালোবাসার মানুষটি বসে আছে, কারোর সাথে হয়তো ফোনে কথা বলছে। সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, অতঃপর শাড়ি নিয়ে ওয়াশরুম চলে গেল। গোসল নিয়ে রুমে প্রবেশ করতেই আদৃশ তাকে পায়লা কোলে তুলে নিয়ে বারান্দার দোলনায় গিয়ে বসলো। একটানে তাকিয়ে রইল প্রিয়তমার দিকে। অপরদিকে মাহি ছটফট করতে লাগলো ছাড়া পেতে। তবে আদৃশ ছাড়ল না, বরং আরো শক্ত করে বাহুতে জড়িয়ে রাখলো। কিছু সময় অতিবাহিত শান্ত হয়ে গেল মাহি। আর ছাড়া পেতে ছটফট করলো না, বরং স্বামীর বুকে মাথা রেখে শান্ত স্বরে বলে উঠল,
আপনার বাবার ডাক শোনার অধিকার রয়েছে আদৃশ। আমার জন্য আপনি কেন তা থেকে বঞ্চিত হবেন? কাল মা পাত্রী দেখতে যাবেন, আপনি হ্যাঁ বলে দিবেন এই বিয়েতে, দয়া করে। আদৃশ কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল প্রিয়তমার দিকে। আদৃশকে কিছু বলতে না দেখে সাহস পেয়ে বসল মাহি। আবার বলে উঠল, দেখুন মা বাবার একমাত্র সন্তান আপনি। আপনার ঘরে যদি কোনো বাচ্চা না হয় বংশের হাল ধরবে কে? তাছাড়া প্রতিটি পুরুষেরই বাবার ডাক শোনার ইচ্ছে এবং অধিকার থাকে। আপনারও রয়েছে। তাই বিয়েটা করে নিন দয়া করে। যে সন্তানের মা তুমি নও সেই সন্তানের কোনো প্রয়োজন আমার নেই। তাই শেষবারের মতো বলছি, আমাকে আর একবারও বলবে না দ্বিতীয় বিয়ের কথা। আমার জীবনে আমৃত্যু তুমি প্রথম ও তুমি শেষ নারী এবং আমার অর্ধাঙ্গিনী। আদৃশের কথায় হাল না ছেড়ে মাহি আবার আদৃশকে বোঝানোর জন্য বলতে লাগলো, দেখুন আপনি আমাকে নিয়ে ভাবনা বন্ধ করুন। একটু নিজের দিকটা ভাবুন। এখন হয়তো মনে হচ্ছে বাচ্চা না হলেও চলবে, কিন্তু কিছুদিন পর আশেপাশে সবার বাচ্চা দেখে আপনারও নিজের বাচ্চার সহ যাবে, আফসোস হবে। তাই দয়া করে বিয়েটা করে নিন। দেখুন আমার চিন্তা করতে হবে না, আমাকে শুধু বাড়ির এক কোণে পড়ে থাকতে দিলেই হবে। আর তাছাড়া ওই বাচ্চা তো আমাকে বড় মা বলে ডাকবে। এতে তো আমারও শূন্যকোল পূরণ হবে। আমিও মা ডাক শুনতে পারবো। সব থেকে বড় কথা, সে তো আমার ভালোবাসার মানুষেরই অংশ। আর বাকিটা বলতে পারলো না মাহি। ফুপিয়ে উঠে করে ধরলো আদৃশের পিঠ। বুকে মুখ গুজে কান্না জড়ে দিল। আদৃশ নিজের রাগ নিয়ন্ত্রণ করে প্রাণপ্রিয় স্ত্রীকে নিজের সাথে মিশিয়ে নিল। কি আর বলবে এই নারীকে সে? এই নারী তো তাকে বোঝার চেষ্টাই করছে না। বড্ড স্বার্থপর হয়ে গেছে কিনা। আমার কথাটা মন দিয়ে শুনবি কেমন? মাহির কান্না কিছুটা থামিয়ে শাহজাহানের মাথা নাড়িয়ে আদৃশ এবার বোঝানোর ভঙ্গিতে বলল, শোনো, আমার বাচ্চা এমন কোনো বাচ্চা চাই না যার মা তুমি নও। আমি আমার সন্তানের মা হিসেবে শুধু তোমাকে দেখতে চাই। আর তাছাড়া আমি জানি তো আমার কলিজাটা আমাকে কত ভালোবাসে। আর এইগুলো যে তাকে কেউ বলতেও বলেছে তা বেশ বুঝতে পারছি আমি। আচ্ছা ভেবে দেখো তো, এখন আমি অন্য কাউকে বিয়ে করে আনি, তুমি মন থেকে মানতে পারবে? এবার কান্না যেন পুরোপুরি ভাবেই থেমে গেল মাহির। কয়েক সেকেন্ড পর অস্পষ্ট স্বরে বলল, হুম, আমি তাকে এভাবেই ভালোবাসা মানতে পারবে? আর যখন আমাদের বেডরুমে জায়গা করে নিবে আর তোমাকে দাঁড়িয়ে দেবে তখন মানতে পারবে তো? এই সব কল্পনা করতেই আবার ফুপিয়ে উঠল মাহি। না না, এটা তার স্বামী। সে তাকে কাউকেই নিতে দিবে না। কোনো বিয়ের দরকার নেই। সে কোনো বিয়ে হতে দিবে না। কিন্তু পরক্ষণেই শাশুড়ির কথা মাথায় আসতেই মুখটা আরো মলিন হয়ে উঠল। আদৃশ যেন তার মনোভাব বুঝতে পারল। তাই বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, দেখো, মাকে যা বলার আমি বুঝিয়ে বলবো। দয়া করে আমাকে আর বিয়ের কথা বলবে না বউ। তোমার মুখে এই কথা শুনলে আমার মাথা ঠিক থাকে না, হুট করে রেগে যাই। আর ছাড়া বাচ্চা আল্লাহর একটি নিয়ামত, তাই তিনি যখন চাইবে তখনই তুমি আমি মা বাবা হতে পারবো। আর ডক্টর তো বলেনি যে তুমি কখনোই মা হতে পারবে না। সে শুধু বলেছে কনসিভ করার সম্ভাবনা কম। তাই মনে রেখো, এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে পরবর্তীতে আফসোস করতে হয়। মাহির কিছুই বলল না, নিজের ভরসাযোগ্য স্থানে মাথা রেখে একটা সময় ঘুমিয়ে পড়ল। আদৃশ তাই এর বাইরে বসে না থেকে মাহিকে নিয়ে বিছানায় এসে দেখে নিজের সাথে নিবিড়ভাবে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মাহিও বুকের উপর গুটিসুটি মেরে শুয়ে রইল। হঠাৎ এত কিছুর মধ্যে আদৃশের খেয়াল হলো তার প্রীতমা স্ত্রী দুপুরে খায়নি, এখনো না খেয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু মাহির এমন মায়া ভরা চেহারা দেখে আর ডেকে তুলতে ইচ্ছে করল না। জড়িয়ে ধরে শুয়ে রইল সেভাবেই। বেশ কিছু সময় পর সেও আস্তে আস্তে ঘুমের মধ্যে তলিয়ে গেল। ফজরের নামাজ একত্র আদায় করে দুজন রোজকার মতো একটু বাগানে হেঁটে এলো। বাগান থেকে ফিরেই মাহি চলে গেল রান্নাঘরে সবার জন্য নাস্তা বানাতে। এ বাড়িতে আবার সকালে খাবারের সাথে মিষ্টান্ন চাই মাহির শ্বশুর নুরুল শিকদারের। তাই এটাও রোজ বানাতে হয় মাহির নিজ হাতে। বলতে গেলে এটা আগে শাশুড়ি মালিহা বেগম বানালেও একবার মাহির হাতের মিষ্টান্ন খেয়ে নুরুল শিকদার জানালেন এখন থেকে এই মিষ্টান্নের দায়িত্ব মাহির। মাহি রান্নাঘরে কাজ করছিল আর আদৃশ বাগানের যত্ন নিচ্ছিল। এই বাগান তার নিজ হাতে গড়া। এর যত্ন সে বাড়িতে থাকলে একা নেই। পড়ালেখার জন্য যখন শহরে গিয়েছিল তখন এইগুলো তার মা দেখাশোনা করত। কারণ এই কাজ সে মালি দিয়ে করাতে চায় না।
এই গাছগুলোর মধ্যে অধিক গাছগুলি 4 বছর পূর্বে লাগানো হয়েছিল মাহির প্রিয় বলে। মাহির জন্য ফুলে সাজানো একটা দোলনাও বানিয়েছে বাগানের মাঝে, যেখানে প্রায় মাহি বসে বসে গল্পের বই পড়ে কিংবা তার সাথে গল্প করে। নাস্তার টেবিলে বসে আছে বাড়ির সকলে, অর্থাৎ মাহির শ্বশুর শাশুড়ি, আদৃশের চাচি, আদৃশ আর মাহি। খাওয়ার মাঝে আদৃশ সবার দিকে এক নজর দেখে নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তোমায় আমি শেষবারের মতো জানিয়ে রাখছি, জোর করে আমাকে বিয়ে দিতে চেও না, তাহলে কিন্তু মাহিকে নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হব। আদৃশের বাবা উত্তর দিলেন, গিন্নি, তোমার ছেলেকে বুঝাও, সে বাড়ির একমাত্র সন্তান, তার যদি কোনো বাচ্চা না হয় তো বংশ যে এখানেই শেষ হয়ে যাবে। আব্বাজান বাচ্চা দেয়ের মালিক, আল্লাহ, সে চাইলে অবশ্যই হবে, না চাইলে আমাকে 10টা বিয়ে করলেও হবে না, এবং আমি কোনো বিবাহ করতে পারবো না, এটাই আমার শেষ কথা। আদৃশের কথা শেষ না হতেই কথার মাঝে আদৃশের চাচি ফোড়ন কেটে বলল, দেখলেন ভাবি, বাজা মায়ের ডাই কেমনে আমাগো আদৃশ বাবার মাথা খাইছে। আগে কইছিলাম এরম এতিম মাইয়া বাড়ির বউ কইরেন না, শুনলেন না তো, এবার বুঝবেন। কই একদিন পর যখন চাচিয়া মা, আদৃশের হুঙ্গারে কেঁপে উঠল তার চাচির সাথে মাইও। তার মা ছেলের রাগ দেখে আর কিছু বলার সাহস পেল না। ছেলে তার একদম শ্বশুরের মতো হয়েছে, রেগে গেল, সব ধ্বংস করে দিতে চাই, তাই আর কথা বাড়ালেন না তিনি। এদিকে যাকে নিয়ে এত কথা, সে মাথা নিচু করে টলমলে চোখে তাকিয়ে আছে নিচের দিকে। এই মানুষগুলোর সামনে কাঁদাতে চায় না সে, তাই চোখের পানি আটকাতে আপ্রাণ চেষ্টা করছে। এমন মুহূর্তে আদৃশের ধমকে কেঁপে উঠে পাশে তাকিয়ে দেখলো আদৃশ তার হাত ধরে রেখেছে এবং উঠে আসতে নির্দেশ করছে। কি হলো, উঠো। মাহি আশেপাশে এক পলক তাকিয়ে আবার আদৃশের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, না মানে কেন? আপনার তো এখনো খাওয়া শেষ হয়। সঙ্গে সঙ্গে ধমক দিল আদৃশ। ধমক খেয়ে জলদি উঠে এলো মাহি। খারাপও লাগলো বটে সকলের সামনে এইভাবে ধমক আনতে। সেসবে পাত্তা না দিয়ে আদৃশ কক্ষের দিকে যেতে যেতে সবার উদ্দেশ্যে বলল, আজই আমি শহরে চলে যাব আমার স্ত্রীকে নিয়ে, আর যাই হোক তার অপমান আমি সহ্য করব না। আদৃশ শিকদারের স্ত্রীকে অপমান করা মানে তাকে অপমান করা। আদৃশের মা দৌড়ে ছেলেকে আটকাতে যাওয়ার পূর্বেই স্বামীর ইশারায় থেমে গেলেন। নুরুল শিকদার গম্ভীর মুখে বললেন, যেতে দাও তাদের, 2 দিন পর ঠিকই বুঝবে আমাদের কথার মর্ম, তখন নিজেই বিয়ে করতে রাজি হয়ে যাবে। তাছাড়া আমরা তো আর বড় বউকে তাড়িয়ে দিব না, সেও থাকবে এ বাড়িতে। কথাগুলো শেষ করেই নিজ কক্ষে ফিরে গেলেন তিনি। এদিকে সত্যি সত্যি তখনকার আগে গ্রাম ছেড়ে তৎক্ষণাৎ আদৃশ মাহিকে নিয়ে শহরে নিজেদের বাংলো বাড়িতে এসে উঠল। এটা আদৃশের দাদার দেওয়া উপহার। বিয়ের সময় তার দাদা তাকে আর মাহিকে এটা উইল করে দিয়ে গেছিল। এইখানে বিয়ের পর তারা বেশ কয়েকবার এসেছে, তাই সব জিনিসপত্র নিজেদের মতো গোছানো আছে, তাই এসে তেমন একটা ঝামেলা পোহাতে হয়নি তাদের। তবে ও বাড়ি ছেড়ে আসার সময় মাহি কান্নায় ভেঙে পড়লেও তা আদৃশের মন গলাতে পারেনি। সে তার জেদের কাছেই অটুট। সে তার বউকে পূর্ণ মর্যাদার সহিতই ও বাড়িতে নিয়ে ফিরবে, তার পূর্বে নয়। তাতে আজীবন বাড়ি না ফিরতে হলে ফিরবে না। সময় নদীর স্রোতের মতো বহমান, সময় কারোর জন্য থেমে থাকে না, সে তার নিজ গতিতে চলতে থাকে। দেখতে দেখতে ও বাড়ি থেকে আসার পর আজ কেটে গেছে প্রায় 1 মাস। এর মধ্যে মাহি নিজেকে এই দুজনের সংসারে মানিয়ে নিয়েছে, তাদের টুনটুনির সংসার যাকে বলে। কিন্তু দিন শেষে রোজ ও বাড়ি ফিরে যাওয়ার কথা বলে সে। এতে আদৃশ আজ রেগে বলে উঠল, ও বাড়িতে আর একবার ফিরে যাওয়ার কথা বললে তোমাকে আজ রেখে আসবো, কিন্তু মনে রেখো আমার মুখও তুমি আর দেখতে পারবে না। ব্যাস, মাহিয়ের সাহস পেল না কিছু বলার, চুপচাপ নিজের কাজে মন দিল। না হলে সত্যিই যদি তাকে একা রেখে আসে, বলা তো যায় না, এই লোকে তো আবার রাগ জেদ বেশি। খাওয়া দাওয়া শেষে সব দুজন মিলেই গুছিয়ে নিল। সব গোছানো শেষ হতেই মাহি একটু টিভি দেখতে বসছিল, কিন্তু হুট করে আদৃশ এসে মাহিকে পায়রা কোলে তুলে নিল। হঠাৎ এমন হওয়ায় ভয় মাহি আদৃশের জামা করে ধরলো আর বিরক্তি প্রকাশ করে বলল, এই আপনি কি আমাকে মেরে ফেলতে চান ভয় দেখিয়ে? এইভাবে না বলে কয়েক কোলে নিবেন না, আর আমি ঘাবড়ে যায় তো। বললেই হলো, ভেঙচি কেটে বলল আদৃশ। তা দেখে মাহি ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, আপনি মেয়ে মানুষের মতো ভেঙচি কাটছেন কেন?
আদ্রিস অবাক হওয়ার ভান করে বলল, কই ভেঙচি কাটলাম? আমি তো চুমু দেখিয়েছি। এখন আসো চুমু দেয় তোমাকে? হাত নামিয়ে দিন তো আমায়। টিভি দেখবো আমি। আদ্রিস শুনলে তো, সিঁড়ি বেয়ে একদম রুমে নিয়ে এলো। অতঃপর বিছানায় শুয়ে দিয়ে গায়ের গেঞ্জিটা অদূরে ছুড়ে দিল। খানিক বাদেই নিজের বলিষ্ঠ দেহের ভার ছেড়ে দিল মাহির ওপর। লজ্জায় আর হয়ে চোখ নামিয়ে নিল মাহি। আদ্রিস মুখ নামিয়ে গভীরভাবে চুমু খেল মাহির কপালে। আবেশে চোখ বুঝে নিল মাহি। আদ্রিস অধর ছোঁয়ালো সেই বন্ধ চোখ জোড়ায়ও। অতঃপর কাল বিলম্ব না করে অধর অধর মিলিয়ে দিল প্রিয়তমা স্ত্রীর। কেঁপে উঠে আদ্রিসের পিঠ খামচে ধরল মাহি, যেন এখনই আদ্রিসের শরীরে তার নখ দেবে রক্ত বেরোবে। তবে সেদিকে ধ্যান নেই আদ্রিসের। তার ধ্যান শুধু ভালোবাসাকে ভালোবাসতে। দুজনে মত্ত হলো দুজনাতে। মাহি নিজেকে সমর্পণ করলো আদ্রিসের নিকট। মধুময় সময় অতিবাহিত করলো দুজন। প্রেম নিবেদন ঘটল অবিরত। সারা ঘরে ছড়িয়ে পড়ল ভালোবাসার ছন্দ। আজানের ধ্বনি সেই সঙ্গে বাইরের ঠান্ডা হাওয়ায় ঘুম ভেঙে গেল আদ্রিসের। চোখ খুলতেই ডান দিকে নজর পড়তেই বুঝতে পারলো কাল রাতে জানালা বন্ধ করা হয়নি, তাই বাইরে থেকে ঠান্ডা বাতাস ঘরে প্রবেশ করছে। সেদিকে থেকে নজর ঘুরিয়ে বুকের উপর নজর দিল নিজের উন্মুক্ত বক্ষে, যেখানে নিশ্চিন্তে মুখ গুজে ঘুমিয়ে রয়েছে তার ভালোবাসা। নামাজের সময় হয়ে গেছে, তাই মাহির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডাকলো, যান, উঠো, নামাজ পড়তে হবে তো। বউ। মাহির ঘুম ছুটে গেল, উঠল না। সে চোখ বন্ধ করে শুয়ে রইল স্বামীর বুকে। এদিকে নামাজের সময় পেরিয়ে যাচ্ছে বলে আদ্রিস তাকে কোলে তুলে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। অতঃপর দুজনে একসাথে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। নামাজ পড়েই আদ্রিস রান্নাঘরে চলে গেল দুজনের জন্য কফি বানাতে। তার হাতের কফি মাহি খুব পছন্দ করে। এদিকে মাহির রুমটা গুছিয়ে বারান্দায় রাখা টবগুলোতে পানি দিতে গেল। পানি দিয়ে শেষ হতেই আদ্রিস রুমে প্রবেশ করলো কফি ট্রে হাতে। দুজন বারান্দায় বসে প্রকৃতি দেখতে দেখতে কফি পান করলো। কফি পান শেষে মাহি ট্রে নিচে রেখে রুমে আসতে দেখলো আদ্রিসের ফোন বাজছে। আদ্রিস ওয়াশরুম তাই নিজেই ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আদ্রিসের বাবা বললেন, তুমি যদি সিদ্ধান্ত নিয়েই থাকো দ্বিতীয় বিবাহ করবে না, তাহলে আমার সিদ্ধান্ত ও শুনে থাকো, আমার সম্পত্তি একখানা করের পাবে না তুমি। আসসালামু আলাইকুম বাবা, আমি মাহি। ও বৌমা তুমি? সে যাই হোক, আদ্রিসকে কথাটা বুঝিয়ে দিও। তাছাড়া আমি তো আর এটা বলছি না তোমাকে তালাক দিয়ে দিতে, তাই এত ঝামেলার মানেই হয় না। মাহির প্রত্যুত্তরে কিছু বলার পূর্বেই আদ্রিস হাত থেকে ফোনটা নিয়ে বলল, আপনার সম্পত্তির আমার কোনো প্রয়োজন নেই, তাই এই সব বলে আমাকে বাইরে আনতে পারবেন না আব্বাজান। বলেই ফোনটা রেখে দিল আদ্রিস। আসলে আদ্রিসের ফোনের ভলিউম বেশি হওয়ায় মাহির পিছনে দাঁড়িয়ে আদ্রিস সবটা শুনতে পেরেছিল। মাহি এ ব্যাপারে কিছুই বলল না ভয় ভয়। আর তাছাড়া যেচে যেচে কোন মেয়ে এতবার বলে স্বামীর দ্বিতীয় বিয়ের কথা। তারা দুজন যেখানে এইভাবেই হ্যাপি আছে, তাহলে আর ওইসব না বলে ভালো। মাহি ভাবলো আদ্রিস রেগেই বুঝি থেকে ধমক লাগাবে, কিন্তু না থেকে ভুল প্রমাণ করে আদ্রিস বলল, শুনো, তাড়াতাড়ি রেডি হও, ব্রেকফাস্টটা বাইরে করে শপিং এ নিয়ে যাবো তোমায়। আদ্রিসের কথা শেষ হতেই মাহি আদ্রিসের কাপড় বার করে রাখলো। অতঃপর নিজে বোরকা পরে নিল। আদ্রিস রেডি হয়ে আসতেই দুজন বেরিয়ে গেল। আদ্রিসের কথা মতো আগে একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে নিল। তারপর বেরিয়ে পড়লো শপিং এ। আদ্রিসের কথা মতো আগে একটা রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে নিল। তারপর বেরিয়ে পড়লো শপিং এ। সেখানে গিয়ে মাহির জন্য কিছু শাড়ি আর প্রয়োজনীয় জিনিস নিল। তারপর গেল হসপিটালে চেক আপে। প্রতিবারের মতোই ডক্টর মিহি তাদের নিরাশ করে জানালো, দেখুন মিস্টার আদ্রিস, ওনার কনসিভ হওয়ার চান্স খুবই কম। আর উনি যদি কনসিভ করে তাহলে ওনার লাইফ রিস্ক রয়েছে। আর যেসব ওষুধ লিখে দিচ্ছে এইগুলো নিয়মিত খাওয়াবেন। বিষণ্ণ মন নিয়ে চেম্বার থেকে দুজনে বের হতেই আদ্রিসের কাজিন ডক্টর রিধির সাথে দেখা হলো। সে জোর করে তাদের নিয়ে হসপিটালে ক্যান্টিনে বসে কফি অর্ডার করলো আর জিজ্ঞাসা করলো, কি খবর তোমাদের? মাহি কিছু বলার পূর্বেই আদ্রিসের কল এসে ও সাইডে চলে গেল। এর মধ্যে মাহি আর রিধি দুজনে কথা বলতে লাগলো। আধ ঘন্টা পর আদ্রিস ওষুধ কিনে একেবারে ফিরে এলো তাদের কাছে। যাওয়ার সময় মাহির চিন্তিত মুখ তার দৃষ্টি এড়ালো না, তার তবে সেসবে আপাতত বেশি মাথা ঘামালো না সে। এরই মাঝে কেটে গেছে অনেকগুলো দিন। সব মিলিয়ে দিনকাল ভালোই যাচ্ছে আদ্রিস মাহির। এদিকে আদ্রিসের মাকে রেখে অস্থির তার ছেলে আজ 3 মাস ধরে বাড়িতে নেই।
10টা না 5টা না, একটা মাত্র ছেলে তার। আদৃশের বাবা জেদ ধরে বসে আছে ছেলে নিজে না আসলে সে আনতে যাবে না। অভিনন্দন ভাইয়া, আপনি বাবা হতে চলেছেন। মাহি প্রেগনেন্ট। থমকে গেল যেন আদৃশের পৃথিবী। কানে বাজতে লাগলো একই কথা, মাহি প্রেগনেন্ট। অবিশ্বাস্য চোখে একবার তাকালো রীতি দিকে তো আরেকবার মাহির দিকে। রাহি মুচকি মুচকি হাসছে, আর গাল ভরা হাসি নিয়ে মাহি চেয়ে আছে তার দিকে। হৃদির দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো, কিন্তু এটা কিভাবে পসিবল? রাহি মুচকি হেসে উত্তর দিল, সম্ভব ভাইয়া, সবই সম্ভব। আল্লাহ চাইলে কিনা করতে পারে, আর এটা তো সামান্য বিষয়, তাছাড়া এমনকি সহরহ ঘটে থাকে। আচ্ছা আমি বরং আর রাশি, একটু কাজ রয়েছে আমার। সে কি তুই এখনই চলে যাবি? আজ অন্তত থেকে যা। না ভাইয়া, অনেক সিরিয়াস কেস, যেতেই হবে। আমি আবার আসবনি, বলেই চলে গেল রিধি। আদৃশ দরজাটা দিয়ে আলতো পায়ে মাহির দিকে হেঁটে গেল। মাহির পাশে বসে জিজ্ঞাসা করলো, এই মাহি, আমি কি সত্যিই বাবা হতে চলেছি? রিধি কি সত্যিই বলে গেছে সব? আমার না বিশ্বাসই হচ্ছে না। মাহি মুচকি এসে মাথা নাড়িয়ে সম্মতি দিতেই আদৃশ কাল বিলম্ব না করে মাহিকে নিজের বুকে জড়িয়ে নিল। তার চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রুবিন্দু, যা টের পেল মাহিও। এতে তার অধর জোড়া প্রশস্ত হলো। এইভাবেই লোকটাকে সে চমকে দিতে চেয়েছিল, তাই তো এতদিন জানতে দেয়নি। কথাটা ভেবেছিল পরশুদিন জানাবে, কিন্তু আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ধরে খেয়ে গেল। তবে যা হয়েছে ভালোই হয়েছে, মানুষটারই আনন্দ উদ্দেশ্য দেখতে চেয়েছিল। এই মানুষটা তার জন্য যা করেছে, কজন স্বামী বা তা করে। কত শত রাতে ঘুম ভেঙে গেলে দেখতে পেত মানুষটা তাহাজ্জুদ পড়ছে। সে জানতো লোকটা একটা সন্তানের জন্যই এমন করত। প্রেগন্যান্সির ব্যাপারে তুমি আরো আগে থেকে জানতে, আমি যদি ভুল না হয়ে থাকি। আদৃশের কথায় ধ্যান ভাঙে মাহির। আদৃশকে ছেড়ে দিয়ে বলে, তোমাকে সারপ্রাইজ দিতে বলেনি। তা কেমন লাগলো আমার সারপ্রাইজ? আদৃশ করে হাঁটু গেড়ে মাহির পেটে অধর ছুঁয়ে মৃদু হেসে বলল, আমার লাইফে তোমাকে পাওয়ার পর বেস্ট সারপ্রাইজ ছিল এটা। আমি কখনোই ভাবতে পারিনি এমন একটা দিন আমাদের লাইফে আসবে। বলেই পরপর কতগুলো চুমু খেলো মাহির উদরে। অতঃপর নিজের প্রিয়তমার কপালে নিজের অধর ছুঁয়ে দিল। মাহির চোখের কোণ বেয়ে পড়ল অশ্রুকণা। এমন সুখও বুঝি তার কপালে লিখা ছিল। এত সুখ যে তার মতো এতিমের কপালে ছিল, ভাবতেই অবাক লাগে। আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করতে স্বামী স্ত্রী দুজন দুরাকাত নফল নামাজ পড়ে নিল। কুরবানির ঈদের আর মাত্র 4 দিন বাকি। বাড়ির ছেলে বাড়িতে নেই, কারোর মন মেজাজও ভালো না। এদিকে বিগত 7 বছর ধরে আদৃশি নিজে হাটে গিয়ে গরু কিনে, কিন্তু এবার এখনো অব্দি গরু কেনা হয়নি শিকদার বাড়িতে। এই নিয়ে লোকের নানান কথা। আপনি এবার যাইয়ে অন্তত পোলাডারি নিয়ে আসেন। আমার পোলাদা ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগতেছে। গিন্নি, তুমি চেনো তোমার ছেলেকে? সে যখন বলেছে সে আসবে না মানে আসবেই না। তাও তোমার কথায় আমি একবার যাবো কাল ভোরে ঢাকার উদ্দেশ্যে। কান্না থামিয়ে আদৃশের মা মালিহা বেগম বললেন, আমিও যাবো আপনার সঙ্গে। আমারে নিয়ে চলেন। প্রত্যুত্তরে কিছুই বলল না আদৃশের বাবা। তবে মালিহা বেগম বুঝে গেছেন তাকে নিয়ে যাবেন আদৃশের বাবা। ভোর দিকেই মালিহা বেগমরা রওনা দিয়েছেন। এখন বাজে সকাল 8টা। একটু পরেই তারা পৌঁছে যাবে ও বাড়িতে। মাহি সোফায় বসে পাস্তা খাচ্ছে, সাথে আদৃশের সাথে গল্প করছে। আর আদৃশ ফ্লোরে বসে মাহির পায়ে তেল মালিশ করে দিচ্ছে। আজ সকাল থেকেই বউটা তার 3বার বমি করে করে অস্থির হয়ে গেছে। জোর করেও এতক্ষণ কিছুই মুখে দেওয়ানো যাচ্ছিল না। তখনই সে বলল, সে নাকি পাস্তা খাবে, তাও আদৃশের হাতে। আদৃশও বেশ ভালো পাস্তা বানাতে পারে, তাই ঝটপট বউয়ের জন্য পাস্তা করে নিয়ে আসলো। মাহি সোফায় বসে পাস্তা খাচ্ছে, সাথে আদৃশের সাথে গল্প করছে। আর আদৃশ ফ্লোরে বসে মাহির পায়ে তেল মালিশ করে দিচ্ছে। আজ সকাল থেকেই বউটা তার 3বার বমি করে করে অস্থির হয়ে গেছে। জোর করেও এতক্ষণ কিছুই মুখে দেওয়ানো যাচ্ছিল না। তখনই সে বলল, সে নাকি পাস্তা খাবে, তাও আদৃশের হাতে। আদৃশও বেশ ভালো পাস্তা বানাতে পারে, তাই ঝটপট বউয়ের জন্য পাস্তা করে নিয়ে আসলো। গল্পের মাঝেই কলিং বেল বেজে উঠলেই অভ্যাসবশত মাহি দরজা খুলতে নামতে নিলেই আদৃশ চোখ রাঙিয়ে বলল, পাগল হয়েছ? দেখছো না পায়ে তেল মালিশ করেছি? আর আমি এখানে আছি তো।
চুপচাপ বসে খাও বলেই বিরক্তির সহিত দরজা খুলতে গেল। তার বিরক্তির কারণ দরজার ওপাশে থাকা ব্যক্তি, যে এত সুন্দর একটা মুহূর্তে এসে পড়ল। সে ভেবেছিল বউয়ের সাথে একটু সময় কাটাবে। চোখ মুখ কুঁচকে দরজা খুলতেই নিজের মা বাবাকে দেখতেই চমকে গেল। মালিহা বেগম কাল বিলম্ব না করে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। আদৃশ তেমন কোনো কিছু না বলে শুধু বাবার দিকে তাকিয়ে বলল, ভিতরে এসো বলেই মাকে নিয়ে লিভিং রুমের দিকে গেল। খাওয়ার মাঝে হঠাৎ নিজের শ্বশুর শাশুড়িকে দেখতেই অবাক হয়ে গেল, সাথে সাথে বিষম লাগলো। আদৃশ মাকে একটা সোফায় বসিয়ে জলদি পানি নিয়ে এগিয়ে গেল মাহির দিকে। পানি খাইয়ে পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আশ্চর্য, হঠাৎ বিষম কেন লাগলো? ঠিক মতো খেতেও পারো না দেখছি। মাহি কিছুটা শান্ত হতেই মাহির শ্বশুর নুরুল শিকদার গম্ভীর মুখে জানালেন, কি ব্যাপার, এত বেলা করে নাস্তা করার কারণ কি? বাড়ি থেকে আসতে না আসতেই সব নিয়ম কানুন পাল্টে ফেলেছ নাকি তোমরা? আদৃশ কিছু বলার পূর্বেই আদৃশের মা বললেন, খালি নিয়ম মিহি, আদব কায়দাও। আমরা যে আইসি আইসা তো একটু সালামও দিল না। আদৃশ বিরক্তির সহিত বললেন, মা, দেখলেই তো ওর বিষম লেগেছিল। তাছাড়া এইসব নিয়ে কথা না বাড়িয়ে এখন বলো কি এমন জরুরি ভিত্তিতে আমাদের সাথে দেখা করতে ইচ্ছে হলো? তুই বাড়িতে ফেরত চল বাবা, তোরে ছাড়া আমাকেও থাকতে কষ্ট হয়। আদৃশের বাবা বললেন, তাছাড়া সামনে ঈদ, ঈদ উপলক্ষে অন্তত ফিরে চল, তারপর যা ইচ্ছে কর। আদৃশের মা বাবাকে তারা এখনো মাহির প্রেগনেন্সির ব্যাপারে যায়নি, এটা আদৃশই মানা করেছিল। সে দেখতে চাই তার বাবা তাদের ফিরিয়ে নিয়ে যেতে আসে নাকি। কিন্তু এসেছে ঠিকই, তবে তা শুধু নিজের স্ত্রীর কথা রাখতে সেটা আদৃশ বাবাকে দেখেই বুঝতে পারছে। বাবা তার থাকা না থাকা নিয়ে বিন্দু মাত্র ভাবছে না। কিন্তু সে বিষয়ের কথা না বাড়িয়ে আদৃশ বলল, সে পরে দেখা যাবে, যাও আগে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করো বলেই মাহিকে ধরে উপরে নিয়ে যেতে লাগলো। এমনিতে কোলে করে দোতলায় নিয়ে যায়, তবে আপাতত মা বাবার সামনে মাহিকে লজ্জায় ফেলতে চায় না। এই মেয়ে এমনিতেই চমকে আছে, মুখ দিয়ে রা অব্দি করছে না। যাবে না যাবে বলে শেষমেশ মাহির অসহায় মুখ আর ইমোশনাল ব্ল্যাকমেইলের জন্য যেতে রাজি হয়েছে আদৃশ। তাছাড়া 4 দিনেরই তো ব্যাপার, তাই আর ঝামেলা করতে চাইল না। মাহি এতে খুশিতে আটখানা বাড়ি যাবে বলে। মেয়েটা যে আদৃশের মা বাবাকে কতটা ভালোবাসে আর আপন করে নিয়েছে তা আদৃশ ভালো করেই জানে। তাই তো বাড়ি ছাড়া অন্য কোথাও ঘুরতেও যেতে চায় না। কিন্তু আদৃশের মা বাবা সেই ভালোবাসার মূল্য দিতে চাইলে তো। সেই জেদের কারণেই আদৃশের মা বাবাকে নিজের অনাগত সন্তানের কথা এখনো যায়নি। সে চাই মাহির সন্তান হলেও সে যোগ্য সম্মান পাক না হলেও। সন্ধ্যার মধ্যেই বাড়ি পৌঁছে গেল সবাই। মাহি এতটা জার্নি করে ফুটবল হয়ে পড়েছে, পুরো আদৃশের কাঁধে মাথা রেখেই ঘুমিয়েছে। এ নিয়ে আদৃশের মা কিছু কোথাও বিড়বিড় করে পুরো রাস্তা বলল, তাতে কোনো মাথা ব্যথা নেই আদৃশের। বাড়িতে এসে মাহি গড়গড় করে দুবার বমি করে নেতিয়ে পড়েছে, তাই আপাতত ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে। আর আদৃশ রুম পরিষ্কার করে নিজেও ফ্রেশ হয়ে এলো। রুমে এসে দুজনের কাপড় বারান্দায় দিয়ে এলো। তারপর মাহির নিটুল কপালে চুমু দিয়ে নিচে চলে গেল খাবার আনতে। নিজের হাতেই ভাত মাখিয়ে খাইয়ে দিল। খাওয়ার পর পরই গভীর ঘুমে তলিয়ে গেছে মাহি। আদৃশও তৈরি হয়ে গরুর হাটে চলে গেল বাবার সাথে। রাত 11টার দিকে 3টে মোটা তাজা গরু কিনে বাবার সাথে বাড়ি ফিরল আদৃশ। সিঁড়ি বেয়ে নিজের ঘরের উদ্দেশ্যে যাওয়ার পূর্বেই নজর গেল রান্নাঘরের দিকে, যেখানে রান্না করতে ব্যস্ততার অর্ধাঙ্গিনী। মুহূর্তেই সব ক্লান্তি দূর হয়ে একটা সাহেব দৃশ্যমান হলো তার মুখের আদলে। চোয়াল শক্ত হয়ে গেল মুহূর্তেই, এত করে বরণ করা সত্ত্বেও মেয়েটা রান্নাঘরে পা দিয়েছে। এটা নিশ্চিত তার চাচি আম্মার কারসাজি। না হলে মালিহা বেগমকে এসে বলে গেছিল মাহির শরীর খারাপ, তাকে ডাক দেওয়ার দরকার নেই, সে রেস্ট নিক। পা ঘুরিয়ে রান্নাঘরের দিকে গিয়ে কোনো কথা ছাড়াই চুলোর আগুন নিভিয়ে মাহিকে কোলে তুলে নিল। আচমকা এমন হওয়ায় চিৎকার করতে গিয়ে নিজের স্বামীকে দেখে তো শব্দ করল না। জনাব যে রেগে আছে তার ঢের বোঝা যাচ্ছে। উপরে নিয়ে এসে মাহিকে আগে বিছানায় বসিয়ে দিল, তারপর রাগী স্বরে বলল, তুমি কি ঠিক করেছো আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না? ওমা, তা কেন করবো? তাহলে তোমার সমস্যা কি?
না করার পর ও রান্নাঘরে গেলি কেন? তুমি জানো না তোমার প্রেগন্যান্সির এই সময়টা রাহি খুব সাবধান থাকতে বলেছে? যতটা পারো রেস্ট নিবে। বলো বলেনি? মাহি অপরাধীর মতো মুখ করে বলল, বলেছে তো। কিন্তু তাই বলে কি বাড়িতে এসে পায়ের উপর পা তুলে বসে থাকবো আর শাশুড়িকে দিয়ে রান্না করাবো? বাড়িতে যথেষ্ট কাজের লোক আছে, তাই তোমাকে এই ব্যাপারে চিন্তা করতে হবে না। একটু সময় চুপ থেকে মাহি বলল, মা আর বাবাকে বলবেন না সংবাদটা? আদৃশ এবার বেখালি ভাবে বলল, তাদের জানানোর তো কোনো প্রয়োজন দেখছি না। হলে এমনি দেখতে পারবে। তাছাড়া আমি চাই না এইসব শুনে তারা তোমাকে মেনে নিক। তারা যেন মন থেকে তোমার ভালো খারাপ উভয় দিক দেখিয়ে মেনে নেই। আর দ্বিতীয়বার যদি রান্নাঘরে পা রাখতে দেখি তো তখনই আমি আবার ঢাকায় রওনা দিব। তোমার কথায় শুধু নিজের জেদকে হার মানিয়ে এ বাড়িতে এসেছি, না হলে এত সহজে বাড়িতে পা রাখতাম না আমি। মাহি কিছু বলার পূর্বেই মালিহা বেগম ঘরে প্রবেশ করতে করতে বললেন, চুলায় রান্না অর্ধেক কইরা আইসা পড়ছ কেন বৌমা? বাকি দাকেরা করবো? যাও রান্না শেষ কইরা আহো। তোমার তো আর কোনো কাজ নেই, খালি রান্নাটাই তো। মা মাহি ভীষণ অসুস্থ, তুমি তা জানে। সে এখন রান্নাঘরে যেতে পারবে না। অর্থাৎ আমি যেতে দিতে চাচ্ছি না। হয় কাজের লোককে বলো, নাই হলে আমাকে বলো, আমিই করে দিব। ওমা তুমি কেন করবা বাপজান? হেতি করা না পারলে আমাকেই করা লাগবে। তুমি রান্ধন ঘরে যাইবা কেন, পোলা মানুষ হইয়া? কথাটা বলে মালিহা বেগম চলে গেলেন। মাহি শাশুড়ির যাওয়ার দিকে তাকিয়ে জানালো, মা নিশ্চয়ই রেগে গেছেন। আপনি শুধু শুধু এমন করলেন, ওইটুকু রান্না আমি করতে পারতাম। আমি জানি তুমি পারতে, তবুও দরকার নেই, যেহেতু আমি নিষেধ করেছি। বেশি অবাধ্য হলে এক্ষুনি ফিরে যাব, মনে থাকে যেন। আদৃশ ফ্রেশ হতে যেতেই মাহি মনে মনে তাকে বকতে লাগলো, এই লোকটার সবকিছুতে বেশি বেশি। আর রাগ তো নাকের ডগায় থাকে। কিছু বলার আগেই চ্যাট করে ওঠে। হুহ, দেখতে দেখতে ঈদের দিন চলে এলো। ফজরের নামাজ বাবার সাথে কোরবানির বিষয়ে কথা বলতে গেল। যাওয়ার আগে অবশ্য বলে গেছে মাহি যেন রান্নাঘরে পা না রাখে। তবুও জেদ ধরে মাহি গেল রান্না করতে। ঈদের দিন সে পটের বিবির মতো বসে থাকবে আর কাজের লোক রান্না করবে, ব্যাপারটা কেমন দেখায় না? তাছাড়া সে কি এতটাই অসুস্থ নাকি? তাই তো আদৃশের কথায় পাত্তা না দিয়ে রান্নার প্রস্তুতি নিল। গিয়েই দেখলো শাশুড়ি ইতিমধ্যে রান্নাঘরে উপস্থিত। সে যেতেই তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজে বাকি কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা দেখতে গেল। মাহি শুধু আপাতত পায়েস সামেশ সহ আরো 2-3 পিঠা বানিয়ে নিল। অতঃপর শ্বশুর ও আদৃশের জন্য পরিবেশন করে শ্বশুরেরটা কাজের লোকের হাতে পাঠিয়ে দিয়ে নিজ হাতে আদৃশের জন্য নিয়ে গেল। রান্নাঘরে যাওয়ার আগে আদৃশের কাপড় গুছিয়ে দিয়ে গিয়েছিল। ঘরে যেতেই দেখলো আদৃশ তৈরি। মাহিকে দেখে চোখ রাঙিয়ে কিছু বলতে যাবে, তার পূর্বেই মাহি এগিয়ে গিয়ে তার মুখে পায়েস পুরে দিয়ে পায়ের পাতার উপর ভর দিয়ে কপালে চুমু খেয়ে বলল, ঈদ মোবারক আমার ভালোবাসাকে। আদৃশ ও আর কিছু বলার সাহস পেল না। নিজেও মাহিকে পায়েস খাইয়ে দিল, সাথে নিজে খেল। মাহির চুলের ভেজা ঠোঁট ছুঁয়ে বলল, ঈদ মোবারক আমার বাবুর আম্মুকে। অতঃপর মাহিকে ছেড়ে দিয়ে মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল বাবা ছেলে। 10:30টার মধ্যে কুরবানির কিছু গোস্ত বাড়িতে পাঠিয়ে দিল। বাকি সব গোস্ত আত্মীয় স্বজন ও গ্রামের মানুষের জন্য বরাদ্দ। গোস্ত পাঠাতেই মাহি আর মালিহা বেগম মিলে ঝটপট রান্না চড়ালেন। সব কাজ শেষ করে আসতে আসতে বাবা ছেলের দুপুর হয়ে যাবে। এর মধ্যে এই সমস্ত রান্না শেষ করতে হবে। পোলাও, কালাভুনাই আপাতত দুপুরের খাবার। রাতে রান্না হবে গরুর কাচ্চি, জালি কাবাব, গরুর রেজালা, সেই রাতে থাকবে বোরহানি। বিয়ের পর থেকে এটা দেখে এসেছে মাহি। তাই দুপুরের রান্না সেরেই বাকি রান্নার আয়োজন শুরু করলে। আগে থেকেই সব গুছিয়ে রাখতে হবে, না হলে পরে আবার দেরি হয়ে যাবে বেশি। রাতে আবার আসবে আদৃশের মামাতো খালাতো ভাই বোনেরা। আদৃশের বাড়িতে বেশি স্পেস থাকায় কাজিনরা আড্ডা দিতে এই বাড়িতেই আসে। আবার পরদিন সকালেই চলে যায় সবাই। আদৃশ বাড়ি ফিরতেই সেদিকে ছুট লাগালো মাহি। হাতে শরবতের গ্লাস। এই গরমে শরবত খেলে কিছুটা রিফ্রেশ লাগবে। শ্বশুরের জন্যও পাঠিয়ে দিয়েছে আসার আগেই। কাপড় সব গুছিয়ে রেখেছি, আপনি জলদি গোসল সেরে আসুন। নিশ্চয় খুব খিদে পেয়েছে। আমি খাবার বাড়তে যাচ্ছি, আপনিও গোসল সেরে আসুন। বলেই তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। আদৃশ সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল।
এই মেয়ে এত তড়িঘড়ি করে গেল যাতে অদৃশ্যের বোকার হাত থেকে বাঁচে। মেয়েটাকে কালকে রাতেও বুঝলো যাতে বেশি ক্যাডন্যাপ করে। ডক্টর বারবার বারণ করেছে ক্যাট করতে, কিন্তু এই মেয়ে শুনলে তো। শ্বশুর বাড়ি এসে পাখা বুঝিয়েছে তার। কালকে ভোরে চলে যাবে বাসায়, তখন দেখা যাবে কিভাবে এই মেয়ে এত উড়ে। দুপুরের খাওয়া দাওয়া শেষে মাহি ও আদৃশ সহ সবাই যার যার রুমে বিশ্রাম নিতে গেল। আদৃশ ক্লান্ত শরীরে বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল। মাহি কতক্ষণ এপাশ ওপাশ করে শুয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে নিচে নেমে এলো মাহি। রান্নার জোগাড় যন্ত্র শেষ, এখন শুধু রান্নার বসাতে হবে। শাশুড়ি এলেই রান্না বসিয়ে দিবে। এই ফাঁকে কাবাবগুলো বানিয়ে নিল একজন কাজের মহিলার সাথে। খাওয়ার একটু আগে শুধু ভেজে দেবে। মালিহা বেগম এলেন বেশ দেরি করে, এসে তাগাদা দিয়ে রান্না করতে। রান্না শেষ হলো 7টার দিকে। আপাতত মালিহা বেগম স্বামীর সাথে চায়ের আড্ডায় ব্যস্ত। মাহি রান্নাঘরে তো কখনো আদৃশের কাজের মহলের আড্ডায় যোগ দিচ্ছে। রান্নার কাজে তার সাথে যোগ দিয়েছে আদৃশের মামাতো 2 বোন। মাঝে মাঝে আদৃশ এসে সাহায্য করছে তাকে। খাওয়া দাওয়া ও আড্ডার পাট চুকিয়ে সবাই ঘুমাতে গেল 9:30টার মধ্যে। ক্লান্ত থাকায় কেউই বেশি রাত জাগল না। চোখে বুঝে ঘুমের মাঝে তলিয়ে যাচ্ছে এমন সময় পায়ে কারোর হাতে ছোঁয়া পেয়ে তড়িৎ গতিতে উঠে বসতে চাইল মাহি, কিন্তু আদৃশ থামিয়ে দিল। তুমি উঠো না, ঘুমানোর চেষ্টা করো, আমি পা মালিশ করে দিচ্ছি, আপনিও শুয়ে পড়ুন। মালিশ করতে হবে না, আপনাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। তুমি আমার থেকেও ক্লান্ত, সারাদিন প্রায় রান্নাঘরেই ছিলে। এই অবস্থায় আগুনের কাছে না গেলেও পারতে। একদিন একটু গেলে কিচ্ছু হবে না, আপনি আসুন তো, শুয়ে পড়ুন। আদৃশ মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। মাহি ক্লান্ত থাকায় আর কিছু বলল না। চোখ বুজে বালিশে মাথা রাখতেই একটু পরেই গভীর নিদ্রায় তলিয়ে গেল। মাহি ঘুমানোর বেশ কিছুক্ষণ পরেই আদৃশ শোয়ার প্রস্তুতি নিয়ে বালিশে মাথা রাখতেই দরজায় কেউ এসে নক করলো। এই রাতে কে আসতে পারে? সবাই তো ঘুমিয়ে গেছে। এতক্ষণে এইসব ভাবতে ভাবতে গিয়ে দরজা খুলতেই খালাতো বোন দাসমিয়া এসেছে। এত রাত না হলেও বাড়ির কেউ জেগে নেই বিধায় এই সময় এই মেয়েকে দেখে অবাকের সাথে সাথে বিরক্তিও ভর করলো আদৃশের মাঝে। তবে মুখে তা প্রকাশ করলো না। কিছু বলবে কি তাসমিয়া? এত রাতে এলে যে? আদৃশ মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। মাহি ক্লান্ত থাকায় আর কিছু বলল না। চোখ বুজে বালিশে মাথা রাখতেই একটু পরেই গভীর নিদ্রায় তলিয়ে গেল। মাহি ঘুমানোর বেশ কিছুক্ষণ পরেই আদৃশ শোয়ার প্রস্তুতি নিয়ে বালিশে মাথা রাখতেই দরজায় কেউ এসে নক করলো। এই রাতে কে আসতে পারে? সবাই তো ঘুমিয়ে গেছে। এতক্ষণে এইসব ভাবতে ভাবতে গিয়ে দরজা খুলতেই খালাতো বোন দাসমিয়া এসেছে। এত রাত না হলেও বাড়ির কেউ জেগে নেই বিধায় এই সময় এই মেয়েকে দেখে অবাকের সাথে সাথে বিরক্তিও ভর করলো আদৃশের মাঝে। তবে মুখে তা প্রকাশ করলো না। কিছু বলবে কি তাসমিয়া? এত রাতে এলে যে? ভাইয়া একটু বাইরে আসবেন কি? আদৃশ এক পলক ঘুমন্ত মাহির দিকে তাকিয়ে তাসমিয়াকে জানালো, যা বলার এখানে বলো, না হলে কাল সকালে বলো। কিছু একটা ভেবে তাসমিয়া বলল, ভাইয়া মাহি কি ঘুমিয়ে পড়েছেন? কিছুটা ধমকে আদৃশ বলল, মাহি তোমার বড় বয়স এবং সম্পর্ক 2 দিক থেকেই, সুতরাং ভাবি বলবে তাকে। ঠিক আছে ভাইয়া, এখন বলো কি বলতে চেয়েছিলে? প্রথমে একটু ইতস্তত বোধ করলেও মনের মধ্যেই সাহস জুগিয়ে তাসমিয়া বলতে শুরু করলো, আমি আপনাকে ভালোবাসি, এটা আপনি ভালো করেই জানেন। দেখুন আগে যা হয়েছে হয়েছে, এখন তো আপনি আমি সবাই জানি আপনার স্ত্রী আপনাকে কখনো বাবা হওয়ার সুখ দিতে পারবে না। তাই আমি বলতে চাইছি অন্তত একটা সন্তানের জন্যই হলেও আমাকে আপনার স্ত্রীর মর্যাদা দিন না। প্রয়োজনে এ বাড়ির এক কোণে পড়ে থাকবো আপনার স্ত্রী। তাসমিয়া নিজের কথা শেষ করার পূর্বেই আদৃশের ধমক এবং নিজের উপর হাত উঠতে পারে দেখে ভয়ে 2 কদম পিছিয়ে গেল তাসমিয়া। আদৃশ কি মনে করে হাত নামিয়ে নিয়ে মাহির দিকে তাকিয়ে দেখলো ঘুমের মাঝে সেও কেঁপে উঠেছে, তবে প্রেগন্যান্সির কারণে অতিরিক্ত গাঢ় ঘুম হওয়ায় জেগে ওঠেনি। নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে তাসমিয়ার উদ্দেশ্যে বলল, আজ যা বলেছ এইসব যদি আর কোনোদিন আমার সামনে ভুলেও বলো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সোজা নিজের রুমে চলে যাও। বলেই মুখের উপর দরজা আটকে দিতেই পিছিয়ে গেল আরো 2 কদম। অপমানে জর্জরিত হৃদয় নিয়ে নিজের জন্য বরাদ্দকৃত রুমে গিয়ে শুয়ে পড়ল। কাল ভোরেই চলে যাবে সে এখান থেকে।
আর মুখও দর্শন করবে না ওই লোকটার। ওই সামান্য এতিম মেয়েটার জন্য তাকে এত বড় অপমান, তাকে কিনা মারতে হাত উঠিয়েছিল। সকালে আদৃশের সব কাজিনরা সবাই নাস্তা করে রওনা দিলেন নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে। কাশ্মীর অবশ্য নিজের ভাইকে নিয়ে জোর করে ভোরেই চলে গেছে। সবাই রওনা দেওয়ার পর পরই আদৃশ্য ব্যাগ গুছিয়ে মাহিকে তৈরি হয়ে নিতে বলল। তখনই মালিহা বেগম দরজায় কড়া নাড়ল। আসো আম্মু। ছেলের ডাকে এগিয়ে এসে ছেলের গালে হাত রেখে বলল, বাপজান আমার যাইও না, তোমার গেলে গা বাড়ি দাখালি হইয়া যায়। একটা মাত্র পোলা আমার তুমি, তুমি যদি বাড়িতে না থাকো এত বড় বাড়ি দিয়ে কি হইব? আম্মু আমি আগেই বলেছি যেদিন আব্বা গিয়ে আমার স্ত্রীকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনবে সেদিনই আমি এ বাড়িতে ফিরে আসবো। তবুও ঈদ উপলক্ষে তোমার আর মাহির কথায় কিছুদিনের জন্য এসেছিলাম, কিন্তু এখন তুমি আমাকে থাকতে প্লিজ জোর করো না। মালিহা বেগম আর জোর করে লাভ হলো না। দুজন বেরিয়ে পড়লো ঢাকার উদ্দেশ্যে। বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেলে জ্যাম থাকায় গাড়ির মাঝে এরই মধ্যে দুবার বমি করে কাহিল হয়ে পড়েছে মাহি। তাই আদৃশ গাড়ি থেকে নামতেই পায়রা কোলে তুলে নিল, কিন্তু এতে ফুটবল শরীরের জেদ ধরে ছটফটিয়ে উঠল মাহি। অর্থাৎ সে একাই যেতে পারবে বুঝাচ্ছে। আদৃশ বউয়ের জেদ অভিমান দেখে কিছুই বলল না। সোজা রুমে নিয়ে বিছানায় বসিয়ে কাভার থেকে প্রয়োজনীয় কাপড় বের করে মাহিকে নিয়ে দুজনে একসাথে ফ্রেশ হয়ে এলো। ফ্রেশ হয়ে মাহিকে রুমে বসিয়ে আদৃশ গেল খাবার রান্না করতে। কাজের মহিলা ঈদের কারণে গ্রামে গিয়েছে দুদিনের কথা বলে, অথচ দিব্যি সপ্তাহ খানিকের আগে আসবে না তাদের জানে আদৃশ। তাই আপাতত আজকের রান্না তাকেই করতে হবে, কাল থেকে না হয় মালি চাচার বউকে কয়েকদিনের জন্য রান্না করে দিতে বলবে। রান্নাঘরে গিয়ে আগে দুধ গরম করতে দিল। ফ্রিজ থেকে দুটো ডিম সিদ্ধ দিয়ে সাথে 4টে চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিল। সব তৈরি করে রুমে এসে দেখলো মাহি কারোর সাথে ফোনে কথা বলছে। কথার ভঙ্গি দেখে বোঝা গেল আশ্রমের মাদারের সাথে কথা বলছে। ভদ্র মহিলা মাহিকে ভীষণ স্নেহ করে। আদৃশের সাথে বিয়ের সময় অনেক যাচাই বাছাই করেছিল তাকে। এই তো সেদিন যখন ভদ্র মহিলার সাথে মাহির দেখা করাতে নিয়ে গেল প্রেগন্যান্সির কথা জেনে। ভদ্র মহিলা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল মাহিকে জড়িয়ে ধরে। মন ভরে দোয়া করে দিল দুজনের জন্যে। মাহি মহিলাকে ভীষণ ভালোবাসে, শ্রদ্ধা করে। তাই তো আশ্রম ছাড়ার পরও মাঝে মাঝে গিয়ে দেখা করে আসে, আবার ফোনের কথা তো আছেই। মাহি ফোন রাখতেই আদৃশ খাবার নিয়ে মাহির সামনে বসলো। তা দেখে না দেখার ভান করে ফোন চালাতে লাগলো মাহি। এতে আদৃশ মুচকি হাসলো, বউ তার ভীষণ অভিমানী। মাহির থেকে ফোন কেড়ে নিয়ে মৃদু হেসে বলল, আগে খাবার শেষ করো, তারপর মোবাইল দেখো না হয়। মাহি যদি গলায় জানিয়ে দিলে সে খাবে না। খাবার নিয়ে টাইটি ফাইটি করাতে মেজাজ কিছুটা খারাপ হলে নিজেকে সামনে গম্ভীর গলায় বলল, যারা তোমার কদর করতে জানে না তাদের জন্য তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ, খাবার নিয়ে জেদ করছো। ও তাহলে তো তারাই তোমার কাছে বড় হয়ে গেল, ওকে ফাইন কালে তোমার গ্রামে রেখে আসবো। ব্যাস এতেই ফুপিয়ে উঠল মাহি। তা দেখে আদৃশ আর কিছুই বলল না, গম্ভীর মুখে খেয়ে নিতে বলল। মাহি খাবার ট্রে সাইড করে রেখে আদৃশের দিকে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে বক্ষে মাথা রেখে কান্না করতে লাগলো। আর জানালো সে আর রাগ করবে না এই নিয়ে, খাবার নিয়ে জেদ দেখাবে না, তাকে যেন গ্রামে রেখে না হাসে। সে তো শুধু সবার সাথে থাকতে চেয়েছিল। হয়েছে বাবা এবার কান্না থামাতো, আর খাবারটা খেয়ে নাও, না হলে আরো দুর্বল হয়ে পড়বে। এবার আর কোন রকম ঝামেলা না করে খাবার নিয়ে খেতে লাগলো। আর আদৃশ একটু ল্যাপটপ নিয়ে বসলো। মাহির খাওয়া শেষ হলে এসে ফ্রেশ হয়ে রাতের পোশাক পরে বের হলো। জার্নি করাই আজ আগে আগে ঘুমিয়ে পড়ছে, না হলে এত তাড়াতাড়ি কখনো ঘুমায় না মাহি। রেগুলার চেক আপে নিয়ে এসেছে মাহিকে। আপাতত রিদির কাছে চেক আপ করানো হয়। ডক্টর মিহিকে মাহি কনসিভ করার পর থেকে দেখায় না তারা। কেন, তার অবশ্যই বিরাট বড় কারণ আছে। আদৃশের সিরিয়াল আসতেই মাহিকে নিয়ে ধীরে সুস্থে এগিয়ে গেল আদৃশ। ডক্টর রিদি চেক আপ করে জানালো সবকিছুই নর্মাল আছে আপাতত। চেক আপ শেষে মাহির বায়না মিটাতে দুজনে চলে গেল পাশের একটা রেস্টুরেন্টে। নাও অর্ডার করো। মেনু কার্ডটা মাহির দিকে এগিয়ে দিয়ে বলল আদৃশ। মাহি কার্ডটি নিয়ে দেখালো কোনটা কোনটা সে খেতে ইচ্ছুক। ওয়েটার অর্ডার নিয়ে যেতে আদৃশ মাহির দিকে তাকিয়ে বলল, যা যা অর্ডার করলে সবগুলো খাবার শেষ করতে পারবে তো? আমি কিন্তু হেল্প করতে পারবো না আজকে, আমি একদম ফুল।
লাগবে না আপনার হেল্প? মাহির কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলো আদৃশ। দুটো রুটি সকালে শেষ হয়ে আসতে পারে, নিয়ে আসে নাকি একাই বার্গার, শর্মা, স্যান্ডউইচ, সুশি খেতে পারবে পুরোটা। এর মাঝে ওয়েটার এসে খাবার সার্ভ করে দিতে গেল। আদৃশ শুধু একটা কোল্ড কফি নিয়েছে, সেটাই খেতে লাগলো। আর দেখতে লাগলো মাহির কর্মকাণ্ড। আদৃশকে অবাক করে দিয়ে মাহি সবগুলো খাবারই শেষ করলো, শুধু স্যান্ডউইচটা পুরোপুরি খায়নি ভালো লাগেনি বলে, সেটা আদৃশকে খাইয়ে দিয়েছিল। আদৃশ তো ভেবেছিল দুটো আইটেমও কমপ্লিট করতে পারবে না ও। আশ্চর্য হওয়ার সাথে সাথে খুশি হলো আদৃশ। এই কয়েকদিন প্রচুর পরিমাণের দুশ্চিন্তায় থাকতো সে মাহির খাওয়া দাওয়া নিয়ে। ডক্টর রিধি তো বারবার বলেছে খাওয়া দাওয়া ঠিক মতো করতে না হয় বাচ্চার গ্রোথে প্রবলেম হতে পারে। অবশেষে হয়তো এই মেয়ের খাওয়া দাওয়ার একটু উন্নতি হলো। রেস্টুরেন্ট থেকে ফিরতেই দৌড়েও আসলো মেয়ে। গিয়ে গড়গড় করে বমি করে গাহির হয়ে পড়লো মাহি। পড়ে যাওয়ার আগে আদৃশ নিজের সাথে ঝাপটে ধরলো। মাহিকে ফ্রেশ করিয়ে রুমে রেখে এসে মাহির জামা সহ সব পরিষ্কার করলো। জামা কাপড় নিয়ে বারান্দায় মেলে দিয়ে এসে মাহির পাশে বসলো। মাহি আপাতত চোখ বুজে শুয়ে আছে, তাই আর ডাকলো না। একটু রেস্ট নিই ভেবেই নিচে গিয়ে দুধ গরম করতে লাগলো। এমনি ফুটবল শরীরটার উপর কিছু মুখে দিলেই পরপরই বমি করে অস্থির হয়ে যায় বউটা তার। এসব দেখেই খারাপ লাগে আদৃশের। তাদের ভালোবাসার অস্তিত্বকে পৃথিবীর আলো দেখাতেই তো এত কষ্ট করছে তার ছোট্ট বউটা। ভাবনার মাঝে পাশে তাকাতেই চমকে গেল। মাহি বসে আছে সোফায়, যা এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। গ্যাস অফ করে মাহির দিকে এগিয়ে গেল। তাকে দেখতেই মাহি হাত বাড়িয়ে দিতেই আদৃশ পাশে বসে দুহাতে জড়িয়ে ধরল নিজের সাথে। মাহি নিজের সম্পূর্ণ ভর ছেড়ে দিল আদৃশের উপর। বক্ষে মাথা রেখে শুনতে লাগলো প্রিয় মানুষের হৃদধ্বনি। নিচে এলে কেন শোনা? ফুটবল শরীর নিয়ে যে এলে সিঁড়িতে যদি নামার সময় কিছু হয়ে যেত? সরি, উপরে একা একা ভালো লাগছিল না। খাওয়া শেষ হতেই ডক্টর রিজি এসে দেখে গেল মাহিকে। তারপরে দুজন রওনা দিল বাসার উদ্দেশ্যে। বাসায় গিয়ে হতভম্ব দুজনে। আদৃশের বাবা মা এসেছেন। ওদের দেখে যেন তারাও অবাক। মালিহা বেগম এগিয়ে এসে মাহির দিকে তাকিয়ে বললেন, তোমার পেট? ও প্রেগনেন্ট আম্মু। আদৃশের বাবা মা দুজনেই চমকে উঠলেন। মালিহা বেগম যেন এখনো বিশ্বাসই করতে পারছে না। সব থেকে বড় কথা, এত বড় ঘটনা তার ছেলে তার থেকে গোপন করলো। বাবা আমার এই কথা দা আগে কোন নাই কেন আমাগো? আম্মু মাহি অনেক অসুস্থ আর ফুটবলকে রুমে রেখে এসে এই ব্যাপারে কথা বলি। মালিহা বেগম হানা কিছুই বলল না, সে যেন এখনো বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। আদৃশ মাহিকে রুমে রেখে আসতেই দুজন তাকে ঘিরে ধরল। এত বড় ঘটনা তাদের থেকে এতগুলো দিন কেন লুকিয়ে গেছে দুজন? তাদের কি অধিকার নেই নাকি নিজের অনাগত নাতি নাতনির সম্পর্ক জানার? তোমাদের জানার অধিকার আছে, তবে আমি বলতে চাইনি কারণটা তোমরা জানোই। যাই হোক, আমি কিছুদিন পর গ্রামে গিয়ে নিজেই বলতাম ভেবেছি। তবে তোমরা ভেবো না আমি গ্রামে ফিরে যাব। আমি এখনো ভাবতে পারছি না তোমরা কতটা পাষাণ হলে একটি মেয়েকে দিয়ে জোর করিয়ে তার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা বলাও। মা, তুমিও তো একজন নারী, তুমি তো জানো একজন নারীর কাছে তার স্বামীর স্থান ঠিক কতটা। নারী আর যাই করুক, স্বামীর ভাগ কাউকে দিতে রাজি নয়। তাই ঠিক করেছি যে তোমাদের কাজে অনুতপ্ত বোধ করো, তারপর ভেবে দেখবো। বলে তাদের ফ্রেশ হয়ে নিতে বলে উপরে চলে গেল। এদিকে মাহি ভাই আর শুয়ে আছে। সে ভাবছে নিশ্চয় শাশুড়ি তাকে এইসবের জন্য দায়ী করবে আর বকবে। তবে এমন কিছুই হলো না, বরং শাশুড়ি থেকে আদর যত্ন করতে মশগুল। তবে আদৃশ কেন যেন সারাক্ষণ গম্ভীর মুখে ছিল। মাহির শ্বশুর সপ্তাহ 2 থেকেই চলে গেলেন। স্বামী একা একা থাকবে ভেবে মালিহা বেগম আর থাকতে পারলেন না। শাশুড়ি যেতেই মনটা খারাপ হয়ে গেল মাহির। সারাদিন একা একা ভালো লাগে নাকি? যদিও আদৃশ মাত্র ঘন্টা 2 জন্য অফিসে যায়, বাকি কাজ বাড়িতেই করে। তবুও ভালো লাগে না মাহির। পুরো বাড়িতে মাত্র 4 জন মানুষ থাকে। কাজের মেয়েটা সারাদিন কাজের মধ্যেই থাকে। মাঝে মাঝে আদৃশের উপর অভিমান হয় খুব। ভাবে আর কখনোই কথা বলবে না লোকটার সাথে। তবে মানুষটা একটু মিষ্টি করে কথা বললে, একটু আদর করে দিলেই গলে জল হয়ে যায় সে। 8 মাস শেষ হয়ে 9 মাস পড়বে এমন সময় ঘটল এক দুর্ঘটনা। আদৃশ কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। বাড়ি ফিরতেই দেখতে পায় ওয়াটার ব্রোক হয়েছে মাহির। অথচ আরো 1 মাস পর ডেলিভারি ডেট।
কি থেকে কি হয়ে গেল বুঝতেই কয়েক মিনিট সময় লাগলো আদ্রিসের। মাহির ব্যথায় নীল হয়ে যাওয়া চেহারার দিকে তাকাতেই বুকে মোচড় দিয়ে উঠল। জলদি মাহিকে কোলে নিয়ে বেরিয়ে এলো। ড্রাইভারকে আগে ডেকে রেখেছে কাজের মেয়েটা, তাই এর সময় নষ্ট না করে মাহিকে নিয়ে গাড়িতে উঠল। মিনিট 15 মাথায় এসে পৌঁছালো হাসপাতালে। ডক্টর রিধিকে আগেই ফোন করে সব তৈরি রাখতে বলেছিল। রিধি আসতে ইউটিতে নেওয়া হলো মাহিকে। রিধি চেক আপ করে একটু আগে জানিয়েছে সি সেকশন করতে হবে, তাই এর সময় নষ্ট না করে ওটিতে নিয়ে যাওয়া হলো মাহিকে। পুরোটা সময় আদৃশ নির্বাক। যে যা বলল শুধু শুনল, কোনো প্রতিক্রিয়া দেখালো না। হঠাৎ কিছু মনে পড়তেই মাকে ফোন করে জানালো সব। মুহূর্তেই রওনা দিল মালিহা বেগম ও তার স্বামী। মা বাবাকে দেখেই কেঁদে উঠল আদৃশ। মালিহা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মালিহা বেগম ছেলেকে শান্ত করার চেষ্টা করলো। আস্তে আস্তে ঢলে পড়ল আদৃশ। আদৃশের যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো। সামনে বাবাকে দেখে সব মনে পড়ল। মুহূর্তেই উঠে কেবিন থেকে বেরিয়ে পড়ল। বাবাও তার পেছনে পেছনে এলো। মাকে দেখে জিজ্ঞাসা করলো স্ত্রী সন্তানের কথা। তিনি জানালেন মাহি এবং তার মেয়ে সুস্থ আছে, তবে মাহির জ্ঞান ফিরতে সময় লাগবে। আর তাদের মেয়েকেও অবজারভেশনে রাখা হয়েছে, আপাতত তাদের কাছে দেওয়া হবে না। সন্ধ্যায় জ্ঞান ফিরল মাহির। রিধি এসে দেখে গেল একবার। অতঃপর শ্বশুর শাশুড়ি স্বামী সবাই এলো। শাশুড়ি একটু কথাবার্তা বলে বেরিয়ে গেল দুজনকে সময় দিতে। মা বাবা যেতে আদৃশ এগিয়ে এসে মাহির ললাটে অস্ত্র ছোঁয়ালো। ভাঙ্গা গলায় বলল, আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম বউ। ভেবেছিলাম তোমার যদি কিছু হয়ে যায় তখন আমার কি হবে। কি হবে, আবার আমি মরে যেতাম আর আপনি আরেকটা বিয়ে করতেন। কথাটা কৌতুকের ছলে বললেও আদৃশ কিছুটা রেগে গেল, যার ফলস্বরূপ মাহির গলায় মুখ গুজে আলতো করে বেশ কয়েকটা কামড় দিল। অতঃপর ফিসফিসিয়ে বলল, এমন মজা ভুলেও করবে না বলে দিলাম। আমার জীবনে তুমি ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। মাহি মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, বলবো না। মেয়েকে দেখেছেন? ও এখনো দেয়নি তো। রিধি বলল একটু পরে দেবে। আদৃশের কথা শেষ হতে না হতেই রিধি বাচ্চাটাকে নিয়ে প্রবেশ করলো। আদৃশ এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে মেয়েকে কোলে নিয়ে মেয়ের গালে অধছুরি কানে আজান দিল। অপলক চেয়ে রইল মেয়ের দিকে। কখন যে চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল নিজেও বুঝতে পারল না। বাচ্চাকে দিয়ে ফিট করতে বলেই রিধি চলে গেল। আদৃশ মায়ের পাশে মেয়েকে শুয়ে দিতেই মাহি হাত বাড়িয়ে মেয়েকে শুয়ে দিল। মুখে হাসি ফুটে উঠল। আদৃশও তাকিয়ে রইল দুজনের দিকে। অতঃপর মা মেয়ে দুজনকে চুমু দিয়ে মাহিকে বলল, ধন্যবাদ বউ, আমাকে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্যে, আমাকে একটা জান্নাত দেওয়ার জন্যে। আজ নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। প্রত্যুত্তরে মাহি হাসল। অতঃপর আদৃশের সাহায্যে মেয়েকে ফিট করালো। 4 মাসের আদ্রিকে কোলে নিয়ে ঘরময় পায়চারি করছে আদৃশ। মেয়ে কিছুতেই কান্না থামাচ্ছে না দেখে এবার রেগে গেল মাহির উপর। মেয়েকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে রান্নাঘরে যেতে দেখলো মহারানী রান্নায় ব্যস্ত। মেয়ের আকিকার জন্য গ্রামে এসেছিল 5 দিন আগে, তবে মায়ের জোরাজোরিতে এখনো থাকতে হচ্ছে। 2 দিন বাদে যাবে আবার বাসায়। মেয়ে সেই কখন থেকে কান্না করছে, আর তুমি এখানে রান্না করছো? বাড়িতে কি কাজের লোকের অভাব পড়েছে? হ্যাঁ। রান্না করা অবস্থায় এমন ধমক শুনে কেঁপে উঠল মাহি। কাজের মেয়েকে ডেকে রান্নার দিক দেখতে বলে এগিয়ে গিয়ে মেয়েকে কোলে নিয়ে কোনো কিছু না বলে উপরে চলে গেল। এখন কিছু বললেও বকা খেতে হবে। আদৃশ মাহির পিছু পিছু পড়ে গেল। মেয়েকে নিয়ে বিছানায় বসে ফিট করাতে লাগলো। খাবার পেতেই একদম শান্ত হয়ে গেল আদ্রি। টুকুর টুকুর চোখে মাকে একবার বাবাকে একবার দেখতে লাগলো। ক্ষণিক বাদেই ঘুমিয়ে গেল। মেয়েকে শুয়ে উঠতে যেতে চাইলে আদ্রি আটকে দিল। পিছন থেকে ঝাপটে ধরে বারান্দায় নিয়ে গেল। চাঁদের আলোয় আলোকিত হয়েছে চারপাশ। মাহিকে কোলে নিয়ে দোলনায় বসলো। গালে কপালে নাকে চুমোয় চুমোয় ভরিয়ে তুলল। অতঃপর গলায় মুখ গুজে দিতেই কেঁপে উঠল মাহি। আদৃশ ওইভাবেই বলল, ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি তোমাকে। আমাকে পরিপূর্ণ করেছো তুমি। আমার জীবনে এসে জীবনটাকে রাঙিয়ে তুললে। ভালোবাসায় আমার জীবনটাকে ভরিয়ে তোলার জন্য ধন্যবাদ। তুমি আর আদ্রি আমার জীবনে এসে আমার সুন্দরতম পৃথিবীকে আরো সুন্দর করে তোলার জন্য অনেক ধন্যবাদ। ভালোবাসি বউ।
তুমি এলে বলে আমার জীবনটা আজ কানায় কানায় ভালোবাসায় পূর্ণ। ভালোবাসি। আমিও আপনাকে ভালোবাসি জনাব, আপনাকেও ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসার জন্যে, আমাকে আদ্রির মা বানানোর জন্যে। ধন্যবাদ আদ্রির আব্বু। ভীষণ ভালোবাসি আপনাকে। সমাপ্ত।